প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন বছরে তোমাদের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানি আন্তরিক ভালোবাসা। তো তোমাদের জন্য আমরা এই নতুন বছরে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আমরা মোটামুটি আমাদের যেই চ্যানেলটা আছে এখানে আমরা বায়োলজি ক্লাস বেশি আপলোড দিই। এখন থেকে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি রেগুলারভাবে ক্লাস আপলোড দিব। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএসসি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন অধ্যায়টা নিয়ে। ঠিক আছে, তো পরিবেশ রসায়ন অধ্যায়টা অনেক বড় এবং মনে রাখবা যারা এসএসসির স্টুডেন্ট আছো তাদের জন্য একটু ইম্পর্টেন্ট হচ্ছে এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা সিকিউ প্রশ্ন তুমি পাবাই। ঠিক আছে, 2টা সিকিউ, এটা হোক শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস। আর এখান থেকে সিকিউ কোশ্চেন সলভ করা বা আনসার করা খুব ইজি। সো একটু ভালো করে বুঝতে হবে, প্লাস বেসিক বুঝে বুঝে ম্যাথ করতে হবে, তাহলেই তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এখন আমরা পরিবেশ রসায়ন শুরু করি। পরিবেশ রসায়ন অধ্যায়টাতে প্রথমেই যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল নিয়ে আলোচনা। ঠিক আছে, বায়ুমণ্ডল আমরা এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের একবারে বই ধরে ধরে পড়াবো না, আমরা আমাদের মতো করে স্লাইড এবং কীভাবে কোন কোন ম্যাথটা করতে হবে সেগুলো আমরা করে দিব। বই ধরে পড়ানো পসিবল না। কেমিস্ট্রি সাবজেক্টটা আমাদের দেশে এমন এমন রাইটার আছে বা অনেক ভালো ভালো রাইটার আছে, বাট তাদের বইগুলোতে অনেক বেশি ডিটেলস লেখা বা অনেক বেশি আজাইরা জিনিসপত্রে ভরা। এই জন্য আমরা বইয়ে লাইন বাই লাইন পড়বো না, আমাদের জন্য যেটা দরকার সেটাই পড়া হবে। তোমরা এটা স্লাইডটাকে রাখতে পারো অথবা তোমরা খাতাগুলোকে নোট করে রাখতে পারো। ঠিক আছে, তো পরিবেশ রসায়নের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে পরিচিতি। তো আমরা বায়ুমণ্ডল পরিচিতি পড়ার আগে আমরা বায়ুমণ্ডলের সংযুতিটা পড়ে নিই, অর্থাৎ বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে এই বায়ুমণ্ডলে কোন উপাদানটা কত পরিমাণে আছে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেখানে নাইট্রোজেন আছে তোমাদের কত 78.0784%, অক্সিজেন থাকে হচ্ছে আমাদের 20%, 20 পয়েন্ট সামথিং, জলীয় বাষ্প 1 থেকে 4%, আর্গন 0.934% এবং কার্বন ডাইঅক্সাইড থাকে 0.39%। তবে এই মানগুলা বই ভেদে ভেরিয়েশন করে। সঞ্জিত স্যারের বই একরকম দেওয়া থাকে, হাজারি স্যারের বই একরকম থাকে, বাট তোমরা এই মানটাকে আদর্শ হিসেবে ধরে নিবা, হাজারি স্যারের বইটাকে। ঠিক আছে, এখন আমরা যদি বায়ুমণ্ডলের স্তর দেখি, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভূপৃষ্ঠ থেকে, ধরো আমাদের এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবী থেকে, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীকে ঘিরে 500 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত, ধরো এই হচ্ছে এইখান থেকে, এটা পৃষ্ঠ থেকে এই পর্যন্ত কত, 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থিত। ঠিক আছে, বায়ুমণ্ডল অবস্থিত। ঠিক আছে, এখন এই যে 500 কিলোমিটারের পরে বাকি যে অংশটুকু সেখানে কিন্তু কোনো বায়ু নাই। এখন এটার কারণ কি, এটা যে পৃথিবীর মধ্যাকর্ষণ বল। ঠিক আছে, মধ্যাকর্ষণ বল বলতে পারো অভিকর্ষ বলের প্রভাবে এটা হচ্ছে কি বায়ুমণ্ডলের দিকে আকর্ষণ করে রাখে। তো এই জন্য আমরা ভূপৃষ্ঠ থেকে কত 500 কিলোমিটার পর্যন্ত বায়ু পেয়ে থাকি, এরপরের বাকি অংশটা কি ফাঁকা। এখন এই যে 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলটা আছে, এখানে আবার এক একটা উপাদান এক এক জায়গায় এমন এক একভাবে অবস্থান করে, সেটার উপর ভিত্তি করে বা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা 4টা স্তরে ভাগ করছি। ঠিক আছে, কয়টা স্তরে ভাগ করছি, 4টা। দেখো এখানে লেখা আছে যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে কয়টা, 4টি। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং কি থার্মোস্ফিয়ার। তাহলে এখন আমরা যদি আসি ট্রোপোস্ফিয়ারে, প্রথমে আসি আমরা ট্রোপোস্ফিয়ার নিয়ে। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারটা কি বলা হচ্ছে, তাহলে এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে কি পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার, 1 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা, কত কিলোমিটার, 1 থেকে 15, অর্থাৎ 15 কিলোমিটার পর্যন্ত গড়ে যদি আমরা বলি। যদিও এখানে মেরু অঞ্চলে একরকম থাকে, বিষুবীয় অঞ্চলে একরকম থাকে, তো আমরা গড়ে ধরে নিলাম 1 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরটা আছে। এখন মাথায় রাখতে হবে এই স্তরের মধ্যে মেঘ, বৃষ্টি, কুয়াশা, ঠিক আছে, এই সবগুলো আমরা কোথায় পাই, ট্রোপোস্ফিয়ারে পাই। এখন ট্রোপোস্ফিয়ার থেকে আমরা কিছু যদি বৈশিষ্ট্য দেখি ট্রোপোস্ফিয়ারের, যতই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যায় তাদের উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হয়, হ্রাস পায়। তাপমাত্রা কি হচ্ছে, হ্রাস পায়। এটার কারণ কি, এটার কারণ যদি আমরা তোমাদের দেখাই, যে ধরো এই যে সূর্য থেকে যে আলোটা আসে, এটা ধরো সূর্য, এই সূর্য থেকে যে আলোটা আসে
সেটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে আসে এবং এই আলোটা বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না। এটা ধরো বায়ুমণ্ডল, আমরা যদি ধরি বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে তারা সরাসরি উত্তপ্ত করে না। যেহেতু সে উত্তপ্ত করতেছে না, সে তখন কি হয়, এই আলোটা গিয়ে সরাসরি পড়ে কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। যখন পৃথিবীর পৃষ্ঠে পড়ে তখন ভূমি বা মাটি যেটাই বলি না কেন, তারা তাপ শোষণ করে। তাপ শোষণ করার পরে আবার তারা একটা কি করতেছে, তাপ বিকিরণ করতেছে। তারা আবার কি করে, তাপ বিকিরণ করে। এই বিকিরিত তাপটা কি করে, বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের আশেপাশে যে বায়ুমণ্ডলটা আছে সেটাকে উত্তপ্ত করে। তো এই উত্তপ্ত বায়ুটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, তোমরা জানো পরিচলন পদ্ধতি। আবার হালকা বায়ুটা, ভারী বায়ু, ঠান্ডা বায়ুটা নিচে যায়, আবার উত্তপ্ত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠের যেহেতু আমাদের তাপ শোষণ করতেছে, এই জন্য ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রাটা কি থাকে, বেশি থাকে। আর উপরের দিকে তাপমাত্রা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। যেটা বলা হচ্ছে যে প্রতি কিলোমিটার উচ্চতায় আমাদের কতটুকু হ্রাস পায়, 6.5 ডিগ্রি সেলসিয়াস। কোনো কোনো বই আছে 6.5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কি হয়, হ্রাস পায়। কথাটা বুঝছো কি? এখন আবার সেম, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে আমাদের বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায়। বায়ুমণ্ডলের ঘনত্ব কি হয়, হ্রাস পায়। ঘনত্ব কি হয়, হ্রাস পায়। এখন কেন ঘনত্ব হ্রাস পায়? ওই যে বললাম যে সূর্য থেকে আসা আলোটা সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। তো এটা গিয়ে প্রথমে ভূপৃষ্ঠে পড়ে, ভূপৃষ্ঠ সেটাকে শোষণ করার পরে তাপ বিকিরণ করে। এই বিকিরিত তাপ দিয়ে এই জায়গায় যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলটা কি হয়, উত্তপ্ত হয়। এই বায়ুমণ্ডলটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। আর এই উত্তপ্ত বা আয়তন বাড়তেছে, মানে তাপমাত্রা বাড়তেছে থেকে বায়ুমণ্ডলের আয়তন বাড়তেছে, মানে ঘনত্ব কমতেছে। কারণ এটা এই হালকা বায়ুটা উপরে চলে যায়, আর উপরের ঘন বায়ুটা কি হয়, নিচে চলে যায়। অর্থাৎ হালকা বায়ুটা যদি উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে, বায়ুর ঘনত্ব হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এখন এরপরে যদি বৈশিষ্ট্যটা দেখি, যে এই যে বললাম যে এইখানে মেঘ, বৃষ্টি, কুয়াশা এগুলো থাকে বলে এটাকে কি বলা হয়, অশান্ত মণ্ডল বলা হয়। কি বলা হয়, অশান্ত মণ্ডল বলা হয়। অশান্ত মণ্ডল বলা হয়। আর এই স্তরে মূলত সাধারণ যে বিমানগুলো আছে, সাধারণ বিমান চলাচল করে। সাধারণ বিমানগুলো এই স্তরে কি হয়, চলাচল করে। এখন দেখো আমি তোমাদের একটা টপিক পড়াই। এই যে দেখো, উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এখানে একটা শব্দ আছে ল্যাপস রেট। ঠিক আছে, এই যে ল্যাপস রেট, এটা একটু আলাদা করে পড়াই। তোমার আগে বুঝতে হবে যে ল্যাপস রেট কি। ল্যাপস রেট বা অনেকে ল্যাপেস রেট বলে, সমস্যা নাই। ল্যাপস রেট জিনিসটা কি, যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা পরিবর্তনের যে ইয়াটা আছে তাকেই বলতেছি আমরা ল্যাপস রেট। এইটা যে ভূপৃষ্ঠ থেকে আমরা, এটা পৃথিবী যদি পৃষ্ঠ হয়, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাব তার সাথে তাপমাত্রার যে পরিবর্তনটা, তাপমাত্রার পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা কি বলি, ল্যাপস রেট। তাহলে কি বললাম, ভূপৃষ্ঠ হতে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রার পরিবর্তনের হারকে আমরা কি বলি, ল্যাপস রেট বলে। ঠিক আছে, এখন তুমি যদি এটা ল্যাপস দেখো, এই শব্দটা আসছে লেপাস। এটা ল্যাটিন শব্দ লেপাস, যার হচ্ছে কি ফল ডাউন, অর্থাৎ তাপমাত্রা কমে। মেইনলি হচ্ছে কি, তাপমাত্রা কমে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি হয়, কমে। বাট আমরা যদি বায়ুমণ্ডল দেখি, এরকম ঘটনা ঘটে না। এই জন্য আমরা ল্যাপস রেটটাকে দুইটা ভাবে ভাগ করি, একটা নেগেটিভ ল্যাপস রেট আর একটা পজিটিভ। নেগেটিভ ল্যাপস রেট আর এটা হচ্ছে কি, পজিটিভ
একটা হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট আর একটা হচ্ছে কি পজিটিভ ল্যাপস রেট। নর্মালি দেখো ল্যাপস শব্দটা আসছে ল্যাপাস থেকে, ঠিক আছে, যার অর্থ ফল ডাউন বা স্লাইড, যার অর্থ হচ্ছে কি ল্যাপস ডাউন বা স্লাইড, অর্থাৎ এক কথায় শেষ কমা। তো মনে রাখবা যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, কি হয়, তাপমাত্রা হ্রাস পায়, তাকে বলা হচ্ছে কি পজিটিভ ল্যাপস রেট বলা হয়। অর্থাৎ উচ্চতা বাড়তেছে, নর্মাল নিয়ম অনুযায়ী তাপমাত্রা আমার কি হবে, কমে। যদি আমার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে তাহলে অবশ্যই সেটাকে বলবো কি পজিটিভ ল্যাপস রেট। আর এই জায়গায় যদি আমরা দেখি নেগেটিভ ল্যাপস রেট, তাহলে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তখন তাকে আমরা কি বলবো, নেগেটিভ ল্যাপস রেট। ওকে, এখন দেখো আমরা যে ট্রপোস্ফিয়ারটা পড়ছিলাম, এই ট্রপোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের কি হয়েছে, তাপমাত্রা হ্রাস পাইছে। তার মানে এখানে কোনটা পাওয়া যাবে, পজিটিভ, কোন ল্যাপস রেটটা পাওয়া যাবে, পজিটিভ ল্যাপস রেট পাওয়া যাবে। তো এখন আমরা একটু বইয়ের সাথে মিলাই নেই পড়াগুলা। এই যে আমাদের কি দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে মেরু অঞ্চলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং নিরীক্ষ অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতকে ট্রপোস্ফিয়ার বলা হয়, যেখানে আমরা গড়ে ধরছি কত, 15 কিলোমিটার। এখন ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি বলছে, এই স্তরে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির উপস্থিতির কারণে বৃষ্টিপাত, বজ্রপাত, ঘূর্ণিঝড়, কুয়াশা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। এই জন্য এটার একটা নাম হচ্ছে কি ক্ষুদ্র মণ্ডল বা অশান্ত মণ্ডল, আবার বইল না প্রশান্ত মণ্ডল, ঠিক আছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্তরের তাপমাত্রা ধীরে ধীরে কি হয়, কমতে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটারের উচ্চতার পার্থক্য কত, 6.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। এই স্তরে সর্বনিম্ন তাপমাত্রা কত, 56, অর্থাৎ 15 কিলোমিটার পর্যন্ত উপরে উঠলে এখানে তাপমাত্রা কত হয়, 56। আবার অনেক বইয়ে হাজারিসারে বই আছে 55 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠের তাপমাত্রা পানি চক্রকে নিয়ন্ত্রণ করে এবং এই স্তরে মূলত সাধারণ বিমান চলাচল করে, ঠিক আছে। এরপরে যে স্তরটা পাচ্ছি ট্রপোস্ফিয়ারের পরে, দেখো আমরা আগে একটু দেখে নেই ছবিটা, যে আমাদের যদি পৃথিবী হয় ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, এরপরে মেসোস্ফিয়ার, তারপরে আমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তাহলে আমরা দ্বিতীয় যে স্তরটা আছে সেটাতে চলে যাই, সেটা হচ্ছে কি স্ট্রাটোস্ফিয়ার। কোথায়, স্ট্রাটোস্ফিয়ার। ওকে, এখন দেখি স্ট্রাটোস্ফিয়ার কোথায়। আমরা যাই নতুন একটা পেজে, ধরো এটা হচ্ছে আবার সেম, এটা হচ্ছে পৃথিবী থেকে 15 কিলোমিটার পর্যন্ত, কত, 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এই 15 কিলোমিটার পথ থেকে কত, 50 কিলোমিটার পর্যন্ত, কত, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা আছে তার নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। এই স্তরটার নাম কি, স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রাটোস্ফিয়ার সম্পর্কে বলি, স্ট্রাটোস্ফিয়ার। তো স্ট্রাটোস্ফিয়ার কি বললাম, যে ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে, অর্থাৎ 15 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তরটা আছে সেই স্তরটাকে আমরা বলতেছি স্ট্রাটোস্ফিয়ার। আর এই স্ট্রাটোস্ফিয়ারে সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে, ওজোন গ্যাস, কি থাকে, ওজোন গ্যাস, কি থাকে, ওজোন গ্যাস থাকে। এবং এই ওজোন গ্যাসটা আমাদের স্ট্রাটোস্ফিয়ারে 25 থেকে 30 কিলোমিটার উচ্চতায়, কত, এই 25 থেকে 30 কিলোমিটার একটা আরেকটা ওজোন স্তর তৈরি করে, যাকে বলা হয় কি ওজোন স্তর বলা হয়, ঠিক আছে। আর এখানে কি কি বৈশিষ্ট্য, এক, ওজোন গ্যাস সবথেকে বেশি থাকে। 2 নাম্বার হচ্ছে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে কি হয়, বায়ুর ঘনত্ব হ্রাস পায়, বায়ুর ঘনত্ব হ্রাস পায়, কি হয়, হ্রাস পায়। এখন 2 নাম্বার যদি আমরা দেখি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা, এদের কিন্তু তাপমাত্রা হ্রাস পায় না, বরঞ্চ কি হয়, বৃদ্ধি পায়, কি পায়, বৃদ্ধি পায়। নর্মাল কথা অনুযায়ী উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাওয়ার কথা ছিল, বাট এখানে হ্রাস না পায়, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে কি আমরা পাচ্ছি, নেগেটিভ ল্যাপস রেট,
এখানে আমরা কি পাচ্ছি, নেগেটিভ ল্যাপস রেট পাচ্ছি। এটার কারণ কি, দেখা যাচ্ছে যে আমরা একটু আগেই বললাম যে ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -56°C, ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে দেখা যাচ্ছে -56 থেকে বৃদ্ধি পেয়ে 2°C হয় তাপমাত্রা। এর কারণ কি, মানে তাপমাত্রা বৃদ্ধি পাইল না, এই জন্য বলছি এটাকে নেগেটিভ ল্যাপস রেট পাওয়া যায়। এখন তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে এই যে দেখো, এই যে এখানে একটা স্তর আছে যার নাম কি ওজোন স্তর, যেটা কি করে সূর্য যে আছে, এই যে সূর্য, এই সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিগুলোকে, সূর্য থেকে আসা কি করে অতি বেগুনি রশ্মি, এই সূর্য থেকে আসা অতি বেগুনি যে রশ্মিগুলো আছে, এই অতি বেগুনি রশ্মিগুলোকে শোষণ করে, এই জায়গায় শোষণ করে, কি করে অতি বেগুনি রশ্মি, সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি কি করে শোষণ করে। আর যেহেতু আলো শোষণ করে, সুতরাং স্বাভাবিক অবস্থায় তার তাপমাত্রা কি হবে, বাড়তে থাকবে, তার তাপমাত্রা কি হবে, বাড়তে থাকবে। এখন কথা হইল যে এই সূর্য থেকে আসা অতিবেগুনিগুলো যদি আমাদের পৃথিবীতে চলে আসতো, তাহলে আমাদের অনেক প্রবলেম হইতো, আমাদের স্কিন ক্যান্সার বা স্কিন অনেক ধরনের রোগ হইতে পারতো। এই জন্য এই ওজোন স্তরকে বলা হয় কি পৃথিবীর ছাতা, কি বলা হয় পৃথিবীর ছাতা বলা হয়, কি বলা হয় ছাতা, যেটা সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভি রশ্মিগুলোর হাত থেকে আমাদের কি করে রক্ষা করে। ঠিক যেমন বর্ষাকালে বৃষ্টির সময় আমাদের উপরে কি ছাতা আমাদের রক্ষা করে না, ঠিক এরকমটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা স্ট্রাটোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য বললাম, এক, এখানে ওজোন গ্যাস সবথেকে বেশি থাকে এবং এই ওজোন গ্যাসগুলা মিলিত একটা স্তর তৈরি করে যাকে বলা হয় কি ওজোন স্তর, এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস পায় এবং এখানে হচ্ছে আমাদের কি রে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে কি পাওয়া যায় নেগেটিভ ল্যাপস রেট পাওয়া যায়, যেখানে -56°C থেকে শুরু করে বৃদ্ধি পেয়ে কত 2°C হয়। এখন আরেকটা আমরা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে কি এই অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি কুয়াশা এগুলা থাকে না, কি থাকে না, এই জন্য এটাকে শান্তমণ্ডল বলা হয়। এটা না আরেকটা নাম কি শান্তমণ্ডল, এটার নাম কি শান্তমণ্ডল, ঠিক আছে। এই জন্য এখান দিয়ে কি চলে, জেট বিমান চলাচল করে, জেট বিমান চলাচল করে। একটু আমরা বইয়ের সাথে মিলাই নেই পড়াটা, ঠিক আছে। এবার দেখো, এই যে বলছে ট্রপোস্ফিয়ারের স্তর থেকে উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আমরা কি বলি স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য আছে বলতে, স্ট্রাটোস্ফিয়ার বায়ুমণ্ডল প্রায় মেঘমুক্ত ধূলিকণা মুক্ত থাকলে এই অঞ্চলে কোনো জলীয় বাষ্প বা পানি বিন্দু উপস্থিত থাকে না। এই স্তরটিতে বৃষ্টিপাত ঝড় বায়ু প্রবাহের সম্ভাবনা থেকে মুক্ত, এই জন্য স্ট্রাটোস্ফিয়ারকে কি বলা হয় শান্তমণ্ডল, এবং দ্রুত গতির এরোপ্লেন জেট প্লেনগুলো মূলত এই স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে। এবার বলছে যে স্ট্রাটোস্ফিয়ারের ক্ষেত্রে যতই উপরের দিকে উঠা যায় ততই তাপমাত্রা কি হয় বাড়তে থাকে। এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কত 2°C, আমি আগেই বলে দিছিলাম। এবং বায়ুমণ্ডলের মোট ওজনের প্রায় কত পার্সেন্ট 90%, এই ওজনের কত পার্সেন্ট 90%। আবার বায়ুমণ্ডল বললো না, বায়ুমণ্ডলে প্রায় 90% ওজন থাকে কোথায় এই অঞ্চলে। এবং স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে ইউভি রশ্মি শোষণের মাধ্যমে অক্সিজেন গ্যাস এই হয়, এগুলো পরে নিবা, ঠিক আছে। এবং এই জন্য শান্তমণ্ডলে প্রায় 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের একটা কি থাকে ঘনত্ব সব থেকে বেশি থাকে, এখানে এটাকে বলে আমরা কি ওজন স্তর। আর এই স্তরের মধ্যে কিরে শব্দ প্রতিফলিত করার ক্ষমতা থাকে, আর স্তর থেকে শব্দ প্রতিফলিত হয়। শেষ। এবার আমরা আসবো মেসোস্ফিয়ার, এটা একটু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেসোস্ফিয়ারে চলে যাচ্ছে আমরা কি আমাদের পরবর্তী যে স্তরটা সেটা হচ্ছে কি মেসোস্ফিয়ার। প্রথমে আসি মেসোস্ফিয়ার, ঠিক আছে। মানে এই মেসোস্ফিয়ার যদি আমরা পড়ি সেম আগের মতো ছবিটা আঁকে নেই। প্রথমে হচ্ছে এটা পৃথিবী পৃষ্ঠ থেকে 1 থেকে 15 কিলোমিটার পর্যন্ত আছে কি আমাদের ট্রপোস্ফিয়ার, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত আছে কি আমাদের এটা যে ট্রপোস্ফিয়ার। 50 কিলোমিটার পর্যন্ত আছে আমাদের কি স্ট্রাটোস্ফিয়ার, এবং এই 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত কি 50 থেকে
কিলোমিটার। কোনো কোনো বইয়ে 100 কিলোমিটারও দেওয়া থাকে, সমস্যা নাই, এইটা ধরে নিবা 85 থেকে কত 100 কিলোমিটার পর্যন্ত, বা 50 থেকে 85 বা 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আরেকটা স্তর আছে যার নাম হচ্ছে কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এই জায়গায় যদি আমরা দেখি আগের মতোই, যে এই মেসোস্ফিয়ারে আমরা প্রথমে পাচ্ছি কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, ঘনত্ব, বায়ুর ঘনত্ব হ্রাস পায়। বায়ুর ঘনত্ব সবসময় বাড়ার সাথে সাথে হ্রাস পায়, বায়ুর ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে। 2 নাম্বার, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। এবং এখানে আমরা কি পাচ্ছি তাহলে, পজিটিভ ল্যাপেস রেট, পজিটিভ ল্যাপস রেট। ঠিক আছে। এখন এখানে একটা কথা মনে রাখবা এমসিকিউ এর জন্য খুব বেশি আসে, সেটা হচ্ছে কি প্রায় 82 কিলোমিটার উচ্চতায়, বা অনেক বই আছে 80 কিলোমিটার উচ্চতায় আমাদের বায়ুমণ্ডল, এখানে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায়। তাপমাত্রা কত, -92 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় কোন স্তরে, তখন তুমি বলবা কি মেসোস্ফিয়ারে। কথাটা বুঝে, কত তাপমাত্রা থাকে, -92 ডিগ্রি সেলসিয়াস। ওকে। এখন এখানে যদি আমরা দেখি যে এই স্তরে আর অন্য কোনো বৈশিষ্ট্য বলা যাচ্ছে কিনা, আমরা একটু বইয়ের সাথে মিলাই নেই। ঠিক আছে। কি বলছে, মেসোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, এবং 80 কিলোমিটার উচ্চতায় সর্বনিম্ন তাপমাত্রায় কত, 92 ডিগ্রি সেলসিয়াস। এবং এই স্তরে বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন প্লাস, তারপরে এই যে খুব সামান্য পরিমাণে ওজোন থাকে। ঠিক আছে। এবং মেসোস্ফিয়ার অঞ্চলে কিছু জলীয় বাষ্প অনুপ্রবেশ করার কারণে মেঘের সৃষ্টি হয়। অত্যাধিক ঠান্ডার কারণে জলীয় বাষ্প খুব দ্রুত জমে গিয়ে কি কঠিন বরফে কণায় পরিণত হয়। এগুলো পড়ে নিবা তোমরা। ঠিক আছে। এবং মেসোস্ফিয়ার অঞ্চলের সর্বোচ্চ অঞ্চলে মেসোপোস অঞ্চল এবং থার্মোস্ফিয়ারকে সংযুক্ত করেছে, এবং মেসোপোস অঞ্চলের তাপমাত্রা স্থির এবং মান প্রায় কি সমান থাকে, আর এই স্থানটি বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলতম স্থান। আর মেসোপস বলতে কি বোঝাচ্ছে, পস। ঠিক আছে। পস বলতে কি, দেখো নর্মালি যে নিচ থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু একটা স্তরে গিয়ার যাওয়ার পর তারপর আর তাপমাত্রা কমতেছে না। অর্থাৎ আমরা যেমন ভিডিওকে অন করার পর অফ করে দিলে যে মূল কেন্দ্রে যেভাবে দিই, এটাকে পজ করা বলি না, তাহলে দেখো এই উচ্চতা উঠার পর তার আর হচ্ছে ধরো 82 কিলোমিটার উচ্চতা উঠার পর তার তাপমাত্রা আর বাড়তেছেও না কমতেছেও না, একদম স্থির থাকতেছে। ওটাকেই বলতেছি আমরা মেসোপোস অঞ্চল। ঠিক আছে। মেসোপোস অঞ্চল। আর এইটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা, এখানে থাকে কত, -92 ডিগ্রি সেলসিয়াস। এবং মেসোপোসের পরে যে অঞ্চলটা আছে কত কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কি থার্মোস্ফিয়ার। আর এই যে থার্মোস্ফিয়ার, এখন দেখো থার্মোস্ফিয়ারটা আমরা এখানে পড়ে ফেলি। থার্মোস্ফিয়ারটা যদি আমরা পড়ে ফেলি, থার্মো শব্দটা অর্থ কি, তাপমাত্রা না, অর্থাৎ এখানে তাপমাত্রা সর্বাধিক। এখানে তাপমাত্রা কি, তাপমাত্রা সর্বাধিক। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে স্যার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাওয়ার কথা ছিল, তাহলে এখানে সর্বাধিক হইলো কেন? এখানে সর্বাধিক হওয়ার কারণ দেখো, সূর্যের আলোতে শুধুমাত্র যে ইউভি রশ্মি আছে এমনটা না, সূর্যের আলোতে আরো অনেক ক্ষতিকারক রশ্মি আছে, যেমন গামা রশ্মি, এক্স রে রশ্মি, তারপরে তোমার হচ্ছে অবলোহিত রশ্মি। এগুলা মূলত সবগুলাই শোষিত হয় কোথায়? সব এক্স রে রশ্মি, গামা রশ্মি, দেখো এক্স রে, গামা রশ্মি, এরা সব কোথায় শোষিত হয়? শোষিত হয় কোথায়? আমাদের থার্মোস্ফিয়ারে। এই জন্য এই জায়গায় যখন সবগুলো শোষিত হচ্ছে, তার তাপমাত্রা কি থাকে? অনেক বেশি। কিছু কিছু বই আছে এখানে তাপমাত্রা আছে 1727 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সর্বোচ্চ তাপমাত্রা কত ওঠে? 1727 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন স্যারের বইয়ে? হাজারি স্যারের বইয়ে। সঞ্জিত স্যারের বইয়ে আরেকটা আলাদা মান দেওয়া আছে। তবে ঘনত্ব সবসময় হ্রাস পায়। কি হয়? ঘনত্ব হ্রাস পায়। ঘনত্ব কি হয়? হ্রাস পায়। এখন দেখো এখানে একটা কথা বলে রাখি, আমরা বইটা একবার রিডিং দিয়ে নিই, তাহলে বুঝতে পারবে। এই যে ধরো আমাদের কি বলছে? থার্মোস্ফিয়ার।
মেসোস্ফিয়ারের উপরে 85 কিলোমিটার থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের অতি উচ্চ তাপমাত্রাকে আমরা কি বলি? থার্মোস্ফিয়ার বলি। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য দেখো, থার্মোস্ফিয়ারের অংশে বাতাস প্রায় নেই বললেই চলে। সূর্য থেকে আসা বিচ্ছুরিত মহাজাগতিক রশ্মি, উচ্চ শক্তির গামা রশ্মির, এক্স রে রশ্মি এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে স্তরের তাপমাত্রা কি হয়? বাড়তে থাকে। ঠিক আছে, এবং কত হয়? 1235। আবার সঞ্জিত হাজারি স্যারের বই আছে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে। ঠিক আছে, সূর্য এবং মহাবিশ্বের অন্যতম অংশ থেকে আগত ইউভি রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি শোষণ করে এবং এই উপস্থিত আয়নগুলো পৃথিবীতে পাঠানোর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। একে কাজে লাগে আমরা কি দূরদর্শন অর্থাৎ রেডিও টেলিভিশন। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে, এখানে গিয়ে মূলত আলটিমেটলি ওই যে আমরা বলি না আগের দিনে দূরদর্শন টিভি অ্যান্টেনা ছিল, এই অ্যান্টেনা কিভাবে সংগ্রহ করা হতো? প্রথমে যেখান থেকে আমরা সেন্ড করতাম ওটাকে ইলেকট্রিক সিগন্যাল হিসেবে মহাশূন্যে ছড়ায় দেওয়া হতো। এরপর তারা এই থার্মোস্ফিয়ারে গিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে বেগ আসে, আমাদের বাড়ির অ্যান্টেনায় ধরা পড়ে। ঠিক আছে কি না? এই জন্য এটাকে কাজে লাগে বেতার বা দূরদর্শন অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র এই অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, এখন দেখো আমরা বায়ুমণ্ডল সম্পর্কে যদি একটু খালি জানে নেই, সেক্ষেত্রে এখানে দেখো আমরা কয়টা স্তর পাইলাম? চারটা। এক ট্রপোস্ফিয়ার, তারপরে এরপরে পাইলাম কি? স্ট্রাটোস্ফিয়ার, এবং এরপরে পাইলাম আমরা কি? মেসোস্ফিয়ার, এবং সবার শেষে পাইলাম কি? থার্মোস্ফিয়ার। এর মধ্যে দেখা যাচ্ছে আমরা যে প্রথম অংশে পড়ছিলাম না বায়ুমণ্ডলের সংযুতি, বলা হচ্ছে যে এই তিনটা অঞ্চলে বায়ুমণ্ডলের সংযুতির কোনো পরিবর্তন হয় না। বায়ুমণ্ডলের সংযুতির পরিবর্তন হয় না, তাই এই স্তরটার নাম হচ্ছে হোমোস্ফিয়ার। কি বলা হয়? হোমোস্ফিয়ার। আর এখানে সংযুতির পরিবর্তন হয়, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে হেটারোস্ফিয়ার। এটার নাম দেওয়া হয়েছে কি? হেটারোস্ফিয়ার। ওকে, এগুলো একটু জানে নিবা। এখন দেখো আমরা এই যে যতটুকু অংশ পড়লাম এটা রিলেটেড কিছু এমসিকিউ সলভ করে ফেলি। ঠিক আছে, বায়ুমণ্ডল রিলেটেড কিছু এমসিকিউ। যে মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত? দেখো এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। দেখো এখানে কিন্তু 50 থেকে 85 অংশরে নাই, এই জন্য তোমাকে উত্তর দিতে হবে কত? 50 থেকে 100 কিলোমিটার। তাহলে উত্তর কত? 50 থেকে 100 কিলোমিটার। নর্মালি আমরা জানি কি আমাদের এই স্তরটা হচ্ছে কত? আমরা জানি যে কি 50 থেকে 85 কিলোমিটার, কিন্তু এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, এখানে অপশনই ছিল না 50 থেকে, এই জন্য আমরা কি দিব? 100 কিলোমিটার। ঠিক আছে, এরপরে যাও, এরপরে প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে কি যে বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান কি? ওজোন গ্যাস। সুন্দর করে দাগায় ফেলবা। এবারে দেখো আমাদের বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না? হোমোস্ফিয়ারে কোনটা থাকে না? মিথেন থাকে না। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা কোথায়? বায়ুমণ্ডলে কোন অঞ্চলের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? অর্থাৎ থার্মোস্ফিয়ার, যেখানে আমরা বললাম 1727 ডিগ্রি সেলসিয়াস। এরপরে প্রশ্নটা যাও, আমরা কি বলতে চাই বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? অবশ্যই কোন অঞ্চল? মেসোস্ফিয়ার। 82 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা সর্বনিম্ন থাকে কত? 92 ডিগ্রি -92 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আমি ব্যাখ্যা আগেই পড়াই ফেলছি, এই জন্য আমি এখানে লিখতেছি না। ঠিক আছে, আর ওজোন স্তরের বায়ুমণ্ডলে কোন অঞ্চলে অবস্থিত? অবশ্যই কোন স্তর? আমাদের স্ট্রাটোস্ফিয়ার, কারণ আমরা আগেই পড়ছি কি স্ট্রাটোস্ফিয়ারের কত? আবার 20 থেকে 30 বা 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে। আর এই স্তরটাকেই বলতেছি আমরা ওজোন স্তর। এটা কোথায় থাকে? তাহলে স্ট্রাটোস্ফিয়ারে। ওকে, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে, পড়াই ফেলছি, তোমরা জাস্ট একবার দেখে নিবা। যেমন বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড়ঝঞ্ঝার উৎপত্তি হয়? তাহলে কোথায়? ট্রপোস্ফিয়ার। কোথায়? ট্রপোস্ফিয়ার। এরপরে আমরা যাচ্ছি কি সাইক্লোন তৈরি। এখন এই জিনিসটা একটু পড়াই ফেলি, সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ঘূর্ণিঝড়। ঠিক আছে,
কারণ ঘূর্ণিঝড়ের যদি আমরা তোমাদের বই অনুযায়ী পড়াইতে যাই তাহলে হাজার হাজার লাইন লেখা আছে, বাট আমরা এটাকে একদম সিম্পল ভাষায় বলবো। দেখো এই যদি হয় প্রশান্ত মহাসাগর, এই হলো কি একটা প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এখন বলছে এখানে খালি পানি আর পানি, আশেপাশে কিছু নাই, ঠিক আছে। এখন যদি আমাদের এই জায়গায় সূর্য, তোমাদের মামা হইলেও সূর্য কিন্তু আমার ভাই, ঠিক আছে, আমার সূর্য ভাইয়ে যদি আলো দেয়, ঠিক আছে, তাপমাত্রা বেশি, ধরো 27 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা বেশি হইলে এই প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের মধ্যে যখন তাপটা পড়বে এখান থেকে জলীয় বাষ্প উড়ে চলে যাবে, বায়ুটা ঘন হালকা হয়ে এখান থেকে উড়ে চলে যাবে। তো যখন এখানে হালকা হয়ে তারা উড়ে চলে গেল, এই জায়গার যে বায়ুটা হালকা হয়ে যদি, আচ্ছা সরি এভাবে না দিয়ে এটা কাজ করে, ধরো এই জায়গা থেকে বায়ুটা কি হইল, উড়ে চলে গেল এই দিকে, ঠিক আছে কিনা। তো এই জায়গাটা একটু খালি হয়ে গেল না, এই জায়গাটা একটু কি হইল, খালি হয়ে গেল, অর্থাৎ এখানে বায়ুমণ্ডল নাই, শূন্য, মানে বায়ু কমে গেল আর কি, ধরো এক কথায় কমে যখন গেল তখন কি হয়ে গেল, কমে গেলে এই জায়গাটা বায়ু শূন্যতা সৃষ্টি হয় এবং নিম্ন চাপের সৃষ্টি হয়, তাহলে উচ্চ তাপমাত্রা এবং এখানে তৈরি হলো কি নিম্ন চাপ। আর আমরা জানি কি বায়ুর একটা ধর্ম আছে, বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন দিকে যাবে। তাহলে এই জায়গায় একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো বা নিম্নচাপের সৃষ্টি হলো, এই চাপটাকে পূরণ করার জন্য এদিক থেকেও বায়ুমণ্ডল আসতেছে, এদিক থেকেও বায়ুমণ্ডল আসতেছে, এদিক থেকেও বায়ু আসতেছে, এদিক থেকেও, সব দিক থেকেই বায়ু এই জায়গাটাতে আসতেছে। এখন ধরো ওই দিক থেকে আমার বান্ধবী আসতেছে আর আমি এই দিক থেকে যাচ্ছি, দুজনে একদম ধাক্কা খাইলাম, ধাক্কা খাইলে কি হবে, আমরা দুজন দুদিকে ছিটকে পড়বো। অথবা বাংলা সিনেমায় যদি হইতো তাহলে আমরা একজন আরেকজনের জাপটে ধরে ঘুরতে 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 3 কিলোমিটার সামনে আগাবো, তাই কি না? ঠিক এরকম যখন সব দিক থেকে বায়ুগুলো আসতেছে, বায়ু কণাগুলো আসতেছে, তারা একটা জায়গায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তাদের মধ্যে একটা কি হয়, ওই যে বাংলা সিনেমার মতো বান্ধবীরা জাপটে ধরে আমি ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি, এইটাবে ঘুরতে 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 আমাদের একটা কি হয়, ঝড়ের সৃষ্টি হয়, যেটাকেই বলতেছি আমরা কি ঘূর্ণিঝড়। তারপর তাদের মিলিত বেগ যেদিকে সেদিকেই তারা ধাবিত হয়। তার মানে কি ঘূর্ণিঝড় হওয়ার কারণ হচ্ছে কি, একটা সমুদ্র পৃষ্ঠে উচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, অনেক বই আছে 27 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু বই আছে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং 2 নাম্বার হচ্ছে আমাদের কি থাকতে হবে, নিম্ন চাপ। এই 2 কারণে মূলত কি হয়, ঘূর্ণিঝড় হয়। ঠিক আছে, আজকের পর আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করব।